হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদেরকে কেমিস্ট্রি নতুন একটা চ্যাপ্টার করাবো। তো এই চ্যাপ্টার হচ্ছে জৈব যৌগ, বুঝছো? তো কেমিস্ট্রি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো তোমাদের যদি এই চ্যাপ্টারের সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা ইন্টার লাইফে গিয়ে অনেক বড় একটা ধরা খেয়ে যাবো, বুঝছো? তো তুমি যদি সায়েন্স নিয়ে আসলে পরবর্তীতে পড়তে চাও তাহলে কিন্তু তোমাকে এই চ্যাপ্টার ক্লিয়ার রাখতে হবে, বুঝছো? তো এই চ্যাপ্টার হচ্ছে জৈব যৌগ। তো এই চ্যাপ্টারে তোমরা অনেকেই ভয় পাও। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি এটা বুঝি না কিন্তু আসলে তোমরা জৈব যৌগতে কি দেখো আর আমি জৈব যৌগতে কি দেখি, এই বিষয়টাই আসলে আমি বুঝি না, বুঝছো? তো জৈব যৌগকে ভয় পাওয়ার তো কিছু নাই, যেহেতু সায়েন্স বিষয়, তো পড়তে হবে, জানতে হবে, বুঝছো? তো আসো আজকে আমরা জৈব যৌগ করবো। তো তোমাদের বইয়ে দেখবা ফার্স্টের দিকে এরকম একটা চিত্র দেওয়া আছে, বুঝছো? এরকম একটা চিত্র দেওয়া আছে। তো এই চিত্রটার নাম হচ্ছে চুল্লি। এই চিত্রটার নাম কি ভাই? চুল্লি। তো এখান থেকে এটা হচ্ছে কিন্তু চুল্লি। কি? চুল্লি। তো এখানে ওরা দিচ্ছে যে অপরিশোধিত পেট্রোলিয়াম, বুঝছো? অপরিশোধিত অপরিশোধিত পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম, অপরিশোধিত পেট্রোলিয়াম। তো এই অপরিশোধিত পেট্রোলিয়াম আবার দেখা গেছে যে এই অপরিশোধিত পেট্রোলিয়ামকে যখন চুল্লির মধ্যে দিয়ে চালনা করছে তখন এরকম একটা টিউব, বুঝছো? এরকম একটা টিউব, এরকম একটা টিউবের মধ্যে দিয়ে দেখা গেছে যে এভাবে কিছু অংশে বিভক্ত, এভাবে কিছু অংশে বিভক্ত, বুঝছো? সম্ভবত ওখানে 7টা পার্ট আছে এভাবে। তো এখানে এভাবে এভাবে বিভক্ত, বুঝছো? এভাবে বিভক্ত। তো এই বিষয়টা হচ্ছে যখন দেখবা তুমি উপর থেকে নিচের দিকে আসবা তখন এখানে কিন্তু তত ভারী পদার্থ পাবা। এই অপরিশোধিত পেট্রোলিয়ামকে যখন চুল্লির মধ্যে দিয়ে চালনা করা হয় তখন কিন্তু এখানে 7 ধরনের জ্বালানি পাওয়া যায়। তো এই জ্বালানি গুলা সম্পর্কে তোমাদের পড়তে হবে, এখানে বোঝানোর মতো কিছু নাই। তো দেখবা যে উপরের দিকে যখন চুল্লি, এই চুল্লির মধ্যে যখন আগুন থাকে এই আগুন কিন্তু এই অপরিশোধিত পেট্রোলিয়ামকে তাপ দেয়। তো এখানে তাপ প্রয়োগের ফলে যেটা হালকা পদার্থ, মানে যেটা হালকা জ্বালানি ওটা উপরের দিকে থাকে, বুঝছো? আর যেটা ভারী জ্বালানি ওটা নিচের দিকে থাকে। তো এই কারণে উপর থেকে যখন নিচে আসা হয় দেখবা এই জ্বালানি গুলো অনেক ভারী হয়, বুঝছো? তো আসো আমরা জৈব যৌগের আসল জায়গায় চলে যাব, মানে মেইন টপিকে চলে যাব। তো সেই এটা একটু নিজেরাই নিজের দায়িত্বে পড়ে নিবা, বুঝছো? তো জৈব যৌগের শ্রেণী বিভাগ দেখি। জৈব যৌগ কিন্তু মূলত 2 প্রকার। জৈব যৌগ কত প্রকার ভাই? 2 প্রকার। এই 2 প্রকারের মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে এলিফ্যাটিক। কি? এলিফ্যাটিক। এলিফ্যাটিক। আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক, বুঝছো? একটা হচ্ছে জৈব যৌগ এলিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এই এলিফ্যাটিককে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, বুঝছো? এলিফ্যাটিক কয় প্রকার ভাই? এলিফ্যাটিক 2 প্রকার। একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে কি মুক্ত শিকল। এই শিকল মানে কিন্তু সেম, বুঝছো? একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকল, একটা মুক্ত শিকল একটা বদ্ধ শিকল। এই মুক্ত শিকল আবার কিন্তু
দুই প্রকার, বুঝছো? এই মুক্ত শিকল দুই প্রকার। একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল, একটা সম্পৃক্ত মুক্ত শিকল, মুক্ত শিকল, আর একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল, বুঝছো? মুক্ত শিকল, সম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল। এই বদ্ধ শিকল, এই বদ্ধ শিকল কিন্তু আবার দুই প্রকার। সেটা হচ্ছে বদ্ধ শিকল দুই প্রকার। এটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল, সম্পৃক্ত বদ্ধ শিকল, আর একটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল, অসম্পৃক্ত বদ্ধ শিকল। তো এই বিষয়টা, এই চারটা তোমরা একটু উঠাই নাও, বুঝছো? এই চারটা থেকে তোমাদের এমসিকিউ আসবে। তোমাকে এখানে অনেকভাবে এমসিকিউ দিতে পারে যে এলিভেটিক হাইড্রোকার্বন কয় প্রকার? এলিভেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার, সম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল। তো সাধারণ বিষয় আছে, তোমরা এগুলো আলাদা বুঝবা না। তো জাস্ট এগুলো সম্পর্কে তোমাদের একটু পরিচয় করাইলাম। সামনের ক্লাসে ইনশাআল্লাহ এগুলো সম্পর্কে ডিটেইলস দেখাই দেবো, বুঝছো? তো এই অ্যারোমেটিক, এই অ্যারোমেটিক সম্পর্কে কিন্তু তোমাদের বইয়ে সেরকম বলা নাই। এই অ্যারোমেটিক শব্দের অর্থ কি জানো? এই এলিভেটিক শব্দের অর্থ কিন্তু চর্বিযুক্ত। এটা কি ভাই? চর্বিযুক্ত। চর্বিযুক্ত মানে এই এলিভেটিক যে হাইড্রোকার্বন গুলো আছে, এগুলা কিন্তু অনেক প্রাচীন কালে, মানে অনেক আগে প্রাণীদের চর্বি, মানে প্রাণীদের দেহ থেকে পাওয়া গেছে, বুঝছো? এই কারণে এই এলিভেটিক কে বলা হয় চর্বিযুক্ত হাইড্রোকার্বন, বুঝছো? আর অ্যারোমেটিক হচ্ছে গ্রিক শব্দ অ্যারোমা, গ্রিক শব্দ অ্যারোমা, এই গ্রিক শব্দ অ্যারোমা থেকে কিন্তু এই অ্যারোমেটিক আছে, বুঝছো? এই অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে কি? সুগন্ধিযুক্ত, সুগন্ধি যুক্ত। অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধিযুক্ত। এই কারণে অ্যারোমেটিক যৌগ হচ্ছে সুগন্ধিযুক্ত যৌগ। তো এই অ্যারোমেটিক যৌগ কোনগুলো? সেগুলো হচ্ছে যে তোমরা যে অনেক পারফিউম, অনেক সেন্ট, তারপর হচ্ছে আতর, এই জাতীয় কিছু ব্যবহার করো, এগুলো কিন্তু অ্যারোমেটিক থেকে তৈরি, বুঝছো? আর এলিফেটিক হচ্ছে চর্বিযুক্ত, কারণ এগুলো অনেক প্রাচীন কালে প্রাণীর দেহ থেকে পাওয়া গেছে, বুঝছো? এই কারণে এলিফেটিক হচ্ছে চর্বিযুক্ত। আর অ্যারোমেটিক, এই যে ফ্যাটি, ফ্যাটিক শব্দটা আছে না? ফ্যাট মানে কি? মোটা না? তো এখান থেকে তুমি মনে রাখতে পারো যে এলিফেটিক হচ্ছে চর্বিযুক্ত আর অ্যারোমেটিক হচ্ছে সুগন্ধিযুক্ত, বুঝছো? অ্যারোমেটিক সুগন্ধিযুক্ত। তো এই যে প্রকারভেদ, এই প্রকারভেদ গুলা তোমরা একটু নোট করে রাখো, যাতে তোমরা দেখলেই আসলে বুঝতে পারো যে আসলে এটা কোন যৌগ, বুঝছো? যৌগ দেখলে যাতে এখানকার মধ্যে তুমি আইডেন্টিফাই করতে পারো যে আসলে এটা এই যৌগের মধ্যে পড়ে। তোমরা এই যৌগের এই প্রকারভেদ গুলা লিখে নাও। তো আমি এটা মিশাই দিচ্ছি, তোমরা প্রকারভেদ গুলো একটু ভিডিওটা আটকায় লিখে নেওয়া, বুঝছো? জৈব যৌগ দুই প্রকার, তার প্রকারভেদ গুলো আমরা দেখলাম। তো এখন এখানে আসো আমরা কিছু মৌলের সঙ্গে পরিচয় হবো এবং যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো দেখবো। তো এখানে কিন্তু জৈব যৌগের মূল কাহিনী হচ্ছে হাইড্রোকার্বনকে নিয়ে। জৈব যৌগের মূল কাহিনী কি ভাই? হাইড্রোকার্বনকে নিয়ে। হাইড্রো কার্বন, বুঝছো? হাইড্রোকার্বন। এখন এই হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে যে যৌগ গঠিত, সেটাই হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে যে যৌগ পাওয়া যায় তাই
হাইড্রোকার্বন, বুঝছো? তাই কি ভাই, হাইড্রোকার্বন। তো একটা एग्जांपल লিখতেছে, আসো। সাপোজ ধরো মিথেন, মিথেনের সঙ্গে কি ভাই, মিথেনের সঙ্গে তোমরা জানো CH4। আরো কিন্তু আমি एग्जांपल দিতে পারি, কিন্তু তোমরা সেগুলো বুঝবা না, বুঝছো? তো এখানে দেখো কার্বন আছে এবং হাইড্রোজেনও আছে। তার মানে কি, আমি কি বলছি ভাই, হাইড্রোকার্বনের সঙ্গে হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে যে যৌগ পাওয়া যায় তাই হচ্ছে হাইড্রোকার্বন। এখানে মিথেন, মিথেনের ক্ষেত্রে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা, বুঝছো? তো এটা হচ্ছে হাইড্রোকার্বনের সংজ্ঞা। তো একটা एग्जांपल দিয়ে দেখে দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে তোমাদেরকে কিছু মৌলের সম্পর্কে জানতে হবে, যেমন কার্বনের, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, কার্বন অক্সিজেন নাইট্রোজেন, আর হচ্ছে হাইড্রোজেন। আপাতত এই চারটা সম্পর্কে জানলেই হবে, বুঝছো? এই চারটা সম্পর্কে দেখাইতেছি, তার আগে আসলে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা মৌলের পরিস্থিতি। সাপোজ ধরো এই হচ্ছে এক্স, এক্স একটা মৌল। তো এই মৌলের কোথায় কোন জিনিস থাকে সেটা আসলে আমরা দেখি। তো এখানে মানে এই পয়েন্টটাতে কি থাকে ভাই জানো, এই পয়েন্টটা থাকে হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর, বুঝছো? আর এই যে এই এক্স এর মানে মৌলের বাম পাশে যে নিচে আছে, এখানে থাকে পারমাণবিক সংখ্যা। কি? পারমাণবিক সংখ্যা, বুঝছো? এখানে থাকে পারমাণবিক সংখ্যা। আর এই যে এখানে যে থাকে, এখানে থাকে আয়ন সংখ্যা। কি থাকে ভাই, ডান দিকে উপরে থাকে আয়ন সংখ্যা, আয়ন সংখ্যা। তোমরা এগুলো জানো না, তুমি আপাতত এইটুকু জেনে রাখো, পরবর্তী যে চ্যাপ্টার গুলো আসবে ওগুলোতে আমি ডিটেলসে দেখাই দেবো, বুঝছো? তো কার্বনের যে পরিচয় আছে, কার্বনের কিন্তু পারমাণবিক সংখ্যা কত ভাই তোমরা জানো? কার্বনের পারমাণবিক সংখ্যা আছে 6, যেটা বাম দিকে নিচে বসে, যে পারমাণবিক সংখ্যা বাম দিকে নিচে, কার্বনের 6। আর পারমাণবিক ভর কত ভাই, কার্বনের হচ্ছে 12, বুঝছো? 12। আবার অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত তোমরা জানো? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আছে 8, বুঝছো? 8। আর 8 এর ডাবল যদি করো তাহলে অক্সিজেনের কি পাবা, পারমাণবিক ভর, সেটা কত, 8 দুগুণ 16, বুঝছো? তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা তোমরা জানো 7, আর হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত ভাই, 14, বুঝছো? এটা 14, 14। আর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যত, পারমাণবিক ভরও কিন্তু ততই, বুঝছো? এটা গেল। তো এখন এই যে জৈব যৌগ চ্যাপ্টার করতে গেলে এগুলোর যে পরিচয়গুলো আমাদের জানতে হবে, আসলে এগুলোর কাজ কি, বা এগুলা দিয়ে কিভাবে 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 যৌগ তৈরি করা হয়, তো সেটা আমরা একটু দেখি, আসো। তো এই কার্বনের কিন্তু হাত কয়টা ভাই, কার্বনের, কার্বনের হাত, কার্বনের হাত 4টা, বুঝছো? কার্বনের হাত 4টা। তারপর হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা দেখাইছি, পারমাণবিক ভর দেখাইছি, কার্বনের হাত 4টা। তারপর অক্সিজেন, অক্সিজেনের কি হাত কয়টা ভাই জানো? অক্সিজেনের হাত 2টা। এখন এই হাত বিষয়টা কি তোমরা কিন্তু বুঝতেছো না, একটু পর দেখাই দিচ্ছে, আসো। এই নাইট্রোজেন, নাইট্রোজেনের হাত, নাইট্রোজেনের হাত হচ্ছে 3টা, বুঝছো? আর এই হাইড্রোজেন, এই হাইড্রোজেনের হাত হচ্ছে, এর হাত 1টা। এই হাত হচ্ছে ভাই বিষয়টা হচ্ছে কি, মানে এই কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন, এই মৌলগুলা অন্য কোনো মৌলের সঙ্গে কিভাবে যুক্ত হবে, মানে তুমি যদি কোনো বিদ্যুৎটার সাথে যুক্ত হতে যাও, কোনো একটা পদার্থের সাথে, থাকো ধরো তুমি গাছে উঠবা, তো তোমার হাত দিয়ে তো তোমার গাছটাকে ধরতে হবে, তাই তো? তো এখানে বিষয়টা সেরকমই, এই কার্বনও অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন অন্য কোনো মৌলের সঙ্গে যখন যুক্ত হবে, তো তাদের হাতের মাধ্যমে যুক্ত হবে। তো আসলে এই হাতগুলা কি জানো, এই হাতগুলো হচ্ছে বন্ড, মানে বন্ধন সংখ্যা। কার্বনের বন্ধন কয়টা ভাই, 4টা, মানে 4টা হাতের মাধ্যমে অন্য মৌলের সাথে যুক্ত হয়। অক্সিজেনের 2টা, এই 2টা হাতের মাধ্যমে কোন পরমাণুর সাথে যুক্ত হয়, বুঝছো? এই যে এগুলো যে ছোট ছোট টান দিলাম, বুঝছো? এই টান, এই যে খাড়া দাগ, এই টানগুলো হচ্ছে কিন্তু হাত সংখ্যা, বুঝছো? হাত এরকম ভাবে যুক্ত হয়। তো এই নাইট্রোজেনের হাত কয়টা জানো? এই নাইট্রোজেনের হাত হচ্ছে 3টা। এই 3টা হাত
নাইট্রোজেনের সাথে এভাবে যুক্ত হয়। তো এই উপরেরটা নিচে দিতে পারো, এটা কোনো ম্যাটার না, বুঝছো। আর হাইড্রোজেনের হাত একটা, হাইড্রোজেনের হাত একটা, মানে একটা হাত দিয়ে ও অন্য মৌলের সঙ্গে যুক্ত থাকবে। নাইট্রোজেন তিনটা হাত দিয়ে অন্য মৌলের সঙ্গে যুক্ত থাকবে, আবার অক্সিজেন দুইটা হাত দিয়ে অন্য মৌলের সঙ্গে যুক্ত থাকবে, আবার কার্বন কার্বন কিন্তু চারটা হাত দিয়ে অন্য মৌলের সঙ্গে যুক্ত থাকবে, বুঝছো। তো এটাই ছিল হাইড্রোকার্বনের একটু হালকা ডিটেলস। তো আসো এখন আমরা সমগোত্রীয় শ্রেণী দেখবো, বুঝছো। সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী মানে একই গোত্রের অন্তর্ভুক্ত কোন যৌগ কিভাবে একই গোত্রের অন্তর্ভুক্ত, এটা আমরা দেখবো। আসলে তোমার গোত্রটা কি ভাই? তুমি কিন্তু মানুষ, তুমি দেখতে অন্যরকম ঠিক আছে, কিন্তু তুমি মানুষ, অন্য মানুষের মতোই কিন্তু তুমি দেখতে, বুঝছো। গরু ছাগলও কিন্তু এক একটা গরু এক এক রকম, এক একটা ছাগল এক এক রকম, কিন্তু ওদের গোত্রটা কি? ওরা গরু ছাগল, বুঝছো। তোমার গোত্রটা তুমি মানুষ। তো এরকম জৈব যৌগের ক্ষেত্রে হাইড্রোকার্বনের গোত্র আছে, বুঝছো। তো এই গোত্রটা আজকে আমরা দেখবো। তো এখানে তোমাদের কয়টা গোত্র দেওয়া আছে? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, আর হচ্ছে অ্যাসিড। ছয়টা গোত্র দেওয়া আছে। এই ছয়টা গোত্র আমরা এখন দেখবো, বুঝছো। এক নম্বরে দেওয়া আছে অ্যালকেন, অ্যালকেন, বুঝছো। দুই নম্বরে আছে অ্যালকিন, অ্যালকিন। তারপর তিন নম্বরে দেওয়া আছে অ্যালকাইন, অ্যালকাইন। চার নম্বরে দেওয়া আছে অ্যালকোহল, বুঝছো, অ্যালকোহল। পাঁচ নম্বরে দেওয়া আছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড। পাঁচ নম্বরে অ্যালডিহাইড। তারপর ছয় নম্বরে তোমাদের দেওয়া আছে অ্যাসিড, বুঝছো, অ্যাসিড মূলক, অ্যাসিড মূলক। তো আসো এই মূলক সম্পর্কে এখন আমরা দেখবো, সমগোত্রীয় শ্রেণী। তো এই অ্যালকেন কোন যৌগ যে অ্যালকেনের অন্তর্ভুক্ত, এটা তুমি কিভাবে বুঝতে পারবা, বুঝছো। এই অ্যালকেনের কিন্তু একটা সাধারণ সংকেত আছে। তো সেই সংকেতটা হচ্ছে CnH2n+2, বুঝছো। CnH2n+2 অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। আবার অ্যালকিনের একটা সাধারণ সংকেত আছে, সেটা হচ্ছে CnH2n, বুঝছো। আর অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে CnH2n-2, বুঝছো। আবার অ্যালকোহলের ক্ষেত্রে আছে CnH2n+1 আর আছে হচ্ছে OH। অ্যালকোহলের ক্ষেত্রে কি আসবে ভাই? OH। অ্যালকোহলের ক্ষেত্রে আসবে OH, বুঝছো। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে হচ্ছে CnH2n+1, এই জায়গায় আসতেছে CHO। অ্যালডিহাইডের ক্ষেত্রে আসতেছে কি? CHO, বুঝছো। অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO। আর অ্যাসিড মূলক, এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1, আর অ্যাসিড মূলকের ক্ষেত্রে থাকবে কি? COOH, বুঝছো, COOH। তো এগুলা কি তোমরা কিন্তু আসলে বুঝতে পারতেছো না। তো এগুলা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, বুঝছো। মুখস্থ কিরকম? এই এন সংখ্যাটা কি জানো ভাই? এই এন কিন্তু হচ্ছে কার্বন সংখ্যা। আসলে কার্বন কয়টা, তোমাকে কার্বন কয়টা দিছে? n ইকুয়াল টু, এখানে n ইকুয়াল টু হচ্ছে, একটু উপরে লিখি, মানে এই এনটা হচ্ছে কার্বন সংখ্যা। যদি তোমাকে কার্বন সংখ্যা 2 দেয়, তাহলে এখানে সব n এর জায়গায় 2 হবে, এখানে হবে 2, এখানে হবে 2, মানে 2টা কার্বন থাকবে। আর হাইড্রোজেন কয়টা থাকবে? 2 দিয়ে যদি 2 কে গুণ করো, কত? 2 গুণ 4, 4 এর সাথে 2 যোগ করলে 6। তাহলে তুমি যদি হাইড্রোজেন থাকে কয়টা? 6টা, কার্বন থাকে 2টা, তাহলে তুমি বুঝতে পারবে যে ওটা আসলে অ্যালকেন।
বা এখানে 3 4 এগুলো থাকতে পারে, তুমি এটা ক্যালকুলেট করে বের করে নেবা, বুঝছো? অ্যালকেনের ক্ষেত্রে একই রকম। অ্যালকিনের ক্ষেত্রে এখানে এনটা কিন্তু ওই কার্বন সংখ্যাই সব ক্ষেত্রে, এই সব যত এন আছে সবগুলো কার্বন সংখ্যা। তো এখানে বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই অ্যালকোহল আর হচ্ছে অ্যালডিহাইড আর হচ্ছে অ্যাসিড মূলক। এখানে কিন্তু দেখো অ্যালকোহলের ক্ষেত্রে থাকবে ওএইচ, ওএইচ মূলক থাকতেই হবে, তাছাড়া এটা অ্যালকোহল হবে না, বুঝছো? আর অ্যালডিহাইড, অ্যালডিহাইডের ক্ষেত্রে কিন্তু এই সিএইচও, এই সিএইচও মূলক থাকতে হবে, তাছাড়া কিন্তু ওটা অ্যালডিহাইড হবে না। আর অ্যাসিড মূলকের ক্ষেত্রে COOH, বুঝছো? COOH থাকতে হবে, তাছাড়া কিন্তু ওটা অ্যাসিড মূলক হবে না। তো আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল, বুঝছো? আরেকটা আছে অ্যালকাইল, অ্যালকাইল। এই অ্যালকাইল মূলক হচ্ছে কি জানো? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক পাওয়া যায় তাই অ্যালকাইল মূলক। কি ভাই? অ্যালকাইল, ইল কিন্তু এখানে অ্যালকাইল মূলক। এটা কিন্তু অ্যালকাইন না, এখানে কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে শেষে এন আছে, আর এখানে কিন্তু ল আছে। অ্যালকাইল মূলক, এই অ্যালকাইলের সাথে কিন্তু এই অ্যালকেনের সম্পর্ক, বুঝছো? মানে এখান থেকে যদি তুমি একটা হাইড্রোজেন অপসারণ করো তাহলে কিন্তু তুমি অ্যালকাইল মূলক পাবা। তো অ্যালকেনের যেহেতু সাধারণ সংকেত CnH +2, তো এখান থেকে যদি তুমি একটা হাইড্রোজেন অপসারণ করো তাহলে অ্যালকাইলের সাধারণ সংকেত আসবে CnH2n+1, বুঝছো? এই সম্পূর্ণটাকে কিন্তু বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয় ভাই? বড় হাতের আর। ওকে, বিষয়টা ক্লিয়ার? তো আসো আমরা কিছু एग्जांपल দেখি। তো এই বিষয়টা তুমি উঠাই না, বুঝছো? এটা নোট করে রাখো, পরবর্তীতে কাজে দেবে। পরবর্তী লেকচার গুলোতে যখন দেখবা যে কোথাও বুঝতেছো না, তুমি যদি এই নোটে ফিরে যাও দেখবা যে আসলে বিষয়টা মিলতেছে। তারপর আরো টুইস্ট পাবা যখন আমরা নামকরণে যাব, বুঝছো? আচ্ছা, ভিডিওটা আটকে রেখে একটু উঠাই নেবা। তো আমি এটা একটা एग्जांपल দেখাচ্ছি, অ্যালকেনের প্রত্যেকটার একটা করে एग्जांपल দেখাচ্ছি। তো সাপোজ আমি কার্বন সংখ্যা 1 দিলাম, যদি কার্বন সংখ্যা 1 দেই তাহলে দেখো বিষয়টা কি আসছে। কার্বন সংখ্যা যদি 1 হয় তার মানে একটা কার্বন আসছে। 1 দিয়ে 2 কে গুণ করো কত? 2 1 কে 2, তার সাথে যদি 2 যোগ করো তাহলে কত? 4, মানে H হচ্ছে 4টা, বুঝছো? CH4। তুমি জানো CH4 হচ্ছে কি? মিথেন। মিথেন দেখো অ্যালকেন মূলক। মিথেন কিন্তু এই মিথেনটা কিন্তু অ্যালকেন মূলক, বুঝছো? এই যে অ্যালকেন এন হচ্ছে না শেষে, মিথেনে দেখো নামের শেষে এন হচ্ছে, বুঝছো? যদি তুমি 2 3 4 এন এর সংখ্যা যদি 2 3 4 এগুলো নাও তাহলে কিন্তু মানে এভাবে চলতে থাকবে, বুঝছো? স্বাভাবিক সংখ্যা 2 3 4 এভাবে চলতে থাকবে। এন ইজ ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট ডট, মানে স্বাভাবিক সংখ্যা, বুঝছো? চলতে থাকবে। এটা হচ্ছে মিথেন। মিথেন কি? অ্যালকেন মূলক, বুঝছো? এখন যদি এটা যদি 2 কার্বন নেই, কার্বন সংখ্যা যদি 2টা নেই তাহলে কি আসতেছে ভাই? C2, দেখো H6 আসতেছে। এটাকে কি বলে জানো? ইথেন। এটাকে কি বলে? ইথেন। এই যে সমগোত্রীয় যে বিষয়টা তুমি এখন বুঝতে পারবা। দেখো তো এই মিথেন ইথেন নামের মধ্যে কি একটা সম্পর্ক আছে না? যে এখানে এন আছে, এখানে এন আছে, এটা আছে অ্যালকেন মূলক, বুঝছো বিষয়টা ভাই? মিথেন ইথেন, আর যদি 3 নাও তাহলে কি আসবে? প্রোপেন, 4 নিলে বিউটেন, 5 নিলে পেন্টেন, এভাবে চলতে থাকবে, বুঝছো? তো ওগুলো আমি দেখাই দেবো, তুমি আপাতত এইটুকু জেনে রাখো। তো অ্যালকেনের ক্ষেত্রে আসলে একটা एग्जांपल দেখি। অ্যালকেনের ক্ষেত্রে যদি আমি কার্বন সংখ্যা শব্দ ধরো 1 নিলাম, 1 থেকেই দেখাই। তো কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে এখানে কার্বন থাকতেছে কয়টা? একটা। তাই 1 দিয়ে যদি তুমি 2 কে গুণ করো তাহলে থাকতেছে 2 1 কে 2, মানে কি? H2, বুঝছো? এটা কি ভাই? কিছু হইলো? এটা কিন্তু হইলো না। এখানে একটা বিষয় আছে, এই অ্যালকিন
অ্যালকেন কিন্তু সর্বনিম্ন 2 কার্বন থেকে শুরু হয়। অ্যালকেন কি সর্বনিম্ন 2 কার্বন থেকে শুরু হয়। তো কার্বন সংখ্যা যদি আমি 2 নেই, তোমরা দেখবা অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যা সর্বনিম্ন 2 থেকে নেওয়া আছে। এক কার্বন সংখ্যা যদি 1 নাও সেটা কিন্তু অ্যালকিন হবে না, অ্যালকিন পাবা না। অ্যালকিন যে সমগোত্র শ্রেণী কার্বন সংখ্যা অ্যানেলোটা পাবা না, এটা সর্বনিম্ন 2 নিতে হবে, বুঝছো? তো কার্বন যদি 2টা নেই তাহলে এখানে থাকতেছে C2, আর 2 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে হাইড্রোজেন কয়টা থাকতেছে ভাই? 4টা, মানে কি CH4, CH4, বুঝছো? তো CH4 এটা কি জানো? এটার নাম কি? অ্যালকিন না, এটার নাম হচ্ছে কি? মিথিন। এটার নাম হচ্ছে মিথিন, বুঝছো? মিথিন। আর যদি কার্বন সংখ্যা 3 নেই তাহলে দেখো কি আসতেছে? C3H6 আসতেছে, কিন্তু এটার নাম কি জানো? ইথিন। এটার নাম কি ভাই? ইথিন। এই যে ই, তারপর মি, এগুলো আসতেছে, এগুলো সামনে লেকচারে দেখাই দেবো, বুঝছো? তারপর অ্যালকাইন, এখানে তোমরা ক্যালকুলেট করে এগুলা দেখবা, ধীরে ধীরে দেখবা। তাও একটা দেখাই দিই, একটা অঙ্ক তো দেখাই দিই। অ্যালকাইনের ক্ষেত্রে যদি আমি কার্বন সংখ্যা কত 2 নেই, তাহলে দেখো কি আসতেছে? এখানে থাকতেছে C2, আর 2 দিয়ে 2 কে গুণ করো তাহলে কত থাকবে ভাই? 4। 4 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে থাকতেছে আলটিমেটলি 2, মানে H2, বুঝছো? এটা যদি যেহেতু অ্যালকাইন তাহলে এটা হবে কি জানো? মিথাইন। এটার নাম কি? মিথাইন। এটার নাম হচ্ছে মিথাইন, বুঝছো? তো অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, মূলক এগুলো তোমরা ট্রাই করবা। আর হচ্ছে এইটুক জায়গাতে পর্যন্ত পড়াইলাম সমগ্র শ্রেণী, এগুলো তুমি বইয়ের পৃষ্ঠা একটু আরো যদি রিভাইজ দাও, মানে রিভিশন দাও, তাহলে কিন্তু আসলে বিষয়টা আরো তোমার ক্লিয়ার হবে। তো জৈব যৌগতে কিন্তু আসলে কিছু নাই ভাই, বুঝছো? তোমাদের আসলে মনের ভয় যে আসলে এটা অনেক কঠিন কথা, আসলে কিছু বুঝি না, এটা কিন্তু সেরকম কিছু না, অনেক ইজি, বুঝছো? যদি পারো তাহলে ভালো লাগবে। আর এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তো তোমরা বইয়ের পৃষ্ঠাগুলো পড়বা এ পর্যন্ত, সমগ্র শ্রেণী পর্যন্ত। তারপর ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে সামনের লেকচারে। আল্লাহ হাফেজ।